একটা কোম্পানির দেউলিয়া হয়ে যাবার জন্য কোম্পানির কিন্তু প্রফিট নেই এরকম হবার কিন্তু দরকার নেই। কোম্পানির যদি না কোনো ক্যাশ ফ্লো থাকে তাহলে যথেষ্ট। তো হ্যালো এভরিওয়ান, সেভ এন্ড ইনভেস্ট ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমি এই ভিডিওতে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব। ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা কি, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কিভাবে করবেন, এবং সবথেকে বড় কথা হচ্ছে যে এই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট অ্যানালিসিস করার কি যুক্তি রয়েছে সেটা সম্পর্কে আলোচনা করা। তার আগে মোটামুটি একটা কথা জানিয়ে দেওয়া ভালো যে যদি চ্যানেলের নতুন ভিউয়ার্স হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা টিপে দিন এবং বেল আইকনটি অন করে দিন, তাহলে নতুন ভিডিও আসলেই কিন্তু তাড়াতাড়ি আমার ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন। তো মোটামুটি বন্ধুরা, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বলতে আমরা শুনেই বুঝতে পারছি যে একটা কোম্পানির ক্যাশ ইনফ্লো এবং আউটফ্লো ঠিকঠাক পরিমাণে আছে কিনা সেটাকে বোঝায়। এমন একটা অ্যাকাউন্ট স্টেটমেন্ট যেটা দেখে কোম্পানির ক্যাশ ইনফ্লো হচ্ছে কিনা এবং আউটফ্লো ঠিকঠাক পরিমাণে হচ্ছে কিনা, এবং কোম্পানির মাঝখানেতে ইনফ্লো আউটফ্লো এর মাঝখানেতে যে পাইপলাইন, সেই পাইপলাইনেতে কিছু ক্যাশ স্টক থেকে যাচ্ছে কিনা সেটার সম্পর্কে যে স্টেটমেন্টে মোটামুটি একটা ডিটেল অ্যানালিসিস করা থাকে বা বিবরণ দেওয়া থাকে সেটাকে আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বলতে পারি। তো মাথায় আসতেই পারে যে প্রফিট লস স্টেটমেন্টেও তো এখানে কোম্পানির ক্যাশ আছে কিনা সেটার সম্পর্কে হিসাব নিকেশ দেয়। প্রফিট হলে ক্যাশ আছে, লস হলে ক্যাশ নেই। তো এটা একটা রীতিমতো কনফিউশনের ব্যাপার যে হোয়াই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। আমি ক্যাশ ফ্লো স্টেটমেন্টটাকে হঠাৎ করে অ্যানালিসিস করতে যাওয়ার আমার যুক্তিটা কি আছে? দেখুন যে অ্যাকচুয়ালি ক্যাশ জেনারেশন কোম্পানি করতে পারছে কিনা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট থেকে সেটা আমরা বুঝতে পারি, কিন্তু অ্যাকচুয়াল ক্যাশ জেনারেশন প্রফিট এন্ড লস স্টেটমেন্ট পড়ে কিন্তু আমরা কিছুতেই বুঝতে পারি না যে কোম্পানির মধ্যে অ্যাকচুয়াল ক্যাশ জেনারেট হচ্ছে কি নেই। ইয়ার অন ইয়ার কোম্পানি প্রফিট করে চলছে, কিন্তু তার ক্যাশ ঠিকঠাক মতো নেই, ডিভিডেন্ড আসছে না, উপরন্তু আরো সে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, সেখানে দেখা যাচ্ছে যে এমপ্লয়েড ক্যাপিটালের পরিমাণ দিনের পর দিন কমে যাচ্ছে এবং কোম্পানির বরোয়িংস বেড়ে যাচ্ছে। তো এটা রীতিমতো চিন্তার বিষয়। একটা উদাহরণ দিয়ে বলি যে মনে করুন একটা আপনার রঙের দোকান আছে এবং সেখান থেকে আপনাকে 200 ক্যান করে 200টা এই যে ক্যানগুলো দেখানো হয়েছে এরকম ক্যান 200 খানা পার ডে সেল করতে হবে বা সেল আছে। তো প্রত্যেকটা ক্যানের দাম যদি 100 টাকা করে হয়, এরকম যদি ধরে নেওয়া হয় পার ডে 200 খানা ক্যান সেল হচ্ছে এবং প্রতিটা ক্যানের দাম 100 টাকা, তাহলে দেখুন এখানে যে রেভিনিউটা জেনারেট হচ্ছে সেটা হচ্ছে 200 ক্যান ইনটু পার ক্যান ₹100 করে টোটাল যে রেভিনিউ জেনারেট হচ্ছে কোম্পানির সেটা হলো 20,000 টাকা। কিন্তু এই যে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে 200 খানা ক্যান বিক্রি হয়েছে 100 টাকা করে এবং পিএল স্টেটমেন্টে রেভিনিউ জেনারেশন যা দেখানো হয়েছে সেটা হলো ₹20,000। তো এখানে কিন্তু ডিটেলসটা বলা নেই যে এর মধ্যে ক্রেডিট দেওয়া আছে অর্থাৎ ধারে দেওয়া আছে 5,000 টাকা, মানে কোম্পানি বিক্রি করে দিয়েছে ক্যানগুলো ধারেতে 5,000 টাকার, এবং বাকি যে এখানে 15,000 টাকা, সেই 15,000 টাকা কিন্তু ক্যাশে দেখিয়েছে। কিন্তু পিএল স্টেটমেন্ট কি দেখাবে যে টোটালটাই 20,000 টাকা রয়েছে, কিন্তু এর মাঝখানে যে 5,000 টাকা ক্রেডিট রয়েছে এই তথ্যটা কিন্তু পিএল স্টেটমেন্টে থাকে না। তো এইটা বুঝতে গেলে আমাকে ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা স্টাডি করতে হবে। পিএল স্টেটমেন্ট পড়ে আমরা মোটামুটি টোটাল রেভিনিউ কতটা জেনারেট হচ্ছে সে সম্পর্কে একটা আইডিয়া পেতে পারি, কিন্তু ডিটেইলিং সম্পর্কে আমরা জানতে পারি না। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট পড়ে কিন্তু আমরা অ্যাকচুয়াল ইনকাম কত কোম্পানির সেই সম্পর্কে একটা ধারণা করে নিতে পারি। তো প্রফিট এন্ড লস স্টেটমেন্টটা কিন্তু ম্যানিপুলেট করা যায়। কোম্পানি বেশিরভাগ ক্ষেত্রে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টটাকে ম্যানিপুলেট করতে পারে। কারণ কি, দেখুন ইনভেস্টররা বা ট্রেডাররা তাদের যেটা বেশিরভাগ ফোকাস থাকে সেই ফোকাসটা হলো পিএল স্টেটমেন্ট অর্থাৎ প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট। তারা প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টটাকে অনেক বেশি করে জাজ করতে থাকে খুঁটিয়ে খুঁটিয়ে, এবং সেই সম্পর্কে নানা রকমের রেশিও ডিজাইন করে এবং সেই রেশিও ধরে কোম্পানির হেলথটাকে বুঝে নেবার চেষ্টা করে। তো সেই কারণের জন্য যে কোম্পানির এমডি সিইওস যারা রয়েছে তারা ফেক বিল কিছু জেনারেট করে দেয়
বছরের মাঝখানে, এবং জেনারেট করে দেওয়ার পর যে কোয়ার্টারলি বিলগুলো আছে সেই কোয়ার্টারলি বিলগুলোতে ভালো বিজনেস হচ্ছে এটা শো করিয়ে দেয়, এবং যখন বছরটা শেষ হয়ে যায় তখন ওই ফেক বিলগুলো আবার রিটার্ন করে নেয় এবং গুডসটাকেও রিটার্ন করে নেয়। তো এইভাবে কিন্তু সেলসটাকে আর্টিফিশিয়ালি বাড়িয়ে দেওয়া হয়, মানে প্রচুর সেল আছে এটা দেখিয়ে দেওয়া হয়, কিন্তু আসলে অ্যাকচুয়াল বেসিসে কিন্তু প্রচুর সেল থাকে না। তো ক্যাশ ফ্লো স্টেটমেন্টে এই জাতীয় ম্যানিপুলেশনের সম্ভাবনাটা কম, কারণ অনেক ডিটেলসে ব্যাপারটাকে অ্যানালিসিস করা হয়। ক্যাশ ফ্লো স্টেটমেন্টকে মোটের উপর তিনটে ভাগে ভাগ করা হয়। নাম্বার 1 অপারেটিং ক্যাশ ফ্লো, অর্থাৎ ক্যাশ ফ্লো ফ্রম অপারেশন, আরেকটা হলো ইনভেস্টিং ক্যাশ ফ্লো, নাম্বার 2 ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, এবং নাম্বার 3 হলো ফাইন্যান্সিং ক্যাশ ফ্লো, অর্থাৎ ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। তো আমরা শেষ থেকে শুরু করি, যে ফাইন্যান্সিং ক্যাশ ফ্লো অর্থাৎ ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস বলতে আমরা যেটা বুঝি সেটা সম্পর্কে আমি বলছি। তো তার আগে এই ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস গুলো কি করে? ক্যাশ ফ্লো জেনারেট করে, ক্যাশ ফ্লোটা জেনারেট করে, ক্যাশের পরিমাণটাকে বাড়িয়ে দেয়, জেনারেট ক্যাশ। সেই কারণে কিসের বেসিসে এটা ক্যাশ জেনারেট করে? চলুন একটু দেখে দিই যে এই ফিনান্স অ্যাক্টিভিটিস এর মধ্যে ডিভিডেন্ড দেওয়ার ব্যাপারটা আছে, লোন পেমেন্ট করার ব্যাপারটা রয়েছে, শেয়ার ইস্যু করার ব্যাপারটা রয়েছে, বন্ড ইস্যু করার ব্যাপারটা রয়েছে, নতুন লোন ক্রিয়েট করার ব্যাপার রয়েছে, ইন্টারেস্ট পেমেন্ট করার ব্যাপার রয়েছে। তো অ্যাকচুয়ালি এইগুলোর ব্যাপার থেকে এদের কতগুলো ক্যাশের ইনফ্লো তৈরি করে, কতগুলো ক্যাশের আউটফ্লো তৈরি করে, এই সমস্ত যে হেডস গুলো রয়েছে, তো এই ইনফ্লো আউটফ্লো টোটাল যে অ্যাভারেজ হয় সেইটা মিলিয়ে দেখা যায় যে কোম্পানির অরিজিনাল ক্যাপিটাল স্ট্রাকচারটা কিরকম রয়েছে এই ফিনান্সিং অ্যাক্টিভিটিস থেকে মোটামুটি আমরা বুঝে নিতে পারি। তো ফিনান্সিং ক্যাশ ফ্লো যদি পজিটিভ দেখায় তাহলে ইনফ্লো হয়েছে বুঝতে পারা যায়, অর্থাৎ পজিটিভ মানে কোম্পানির ক্যাশ বেড়েছে, অর্থাৎ কোম্পানির ক্যাশ ইনফ্লো হয়েছে, এবং এটা ব্যাড সাইন। এই ইনফ্লো করতে গেলে তাকে হয়তো শেয়ার ইস্যু করতে হচ্ছে, বা তার যে সমস্ত রিজার্ভ রয়েছে সেই রিজার্ভকে ভেঙে ক্যাশ জেনারেট করতে হচ্ছে। কিন্তু ফিনান্সিং ক্যাশ ফ্লো যদি নেগেটিভ হয় জেনারেলি, তাহলে কিন্তু আউটফ্লো হয়েছে এবং সেটা ইনভেস্টমেন্টের উপরে ব্যয় হয়েছে, যেমন লোন রিপেমেন্ট করেছে ইত্যাদি ইত্যাদি। ইন্টারেস্ট যা ধার ছিল সেই ধারগুলোর যে ইন্টারেস্ট রয়েছে সেই ইন্টারেস্টটাকে রিপেমেন্ট করা হয়েছে। তো এই ধরনের কিছু কিছু করে যে বার্ডেনগুলো ছিল কোম্পানির সেগুলো কমিয়ে আনার চেষ্টা করা হয়েছে, সেই কারণে আউটফ্লো বেশি হয়েছে, তাই এটা ফিনান্সিং ক্যাশ ফ্লো নেগেটিভ শো করেছে। এটা কোম্পানির হেলথের জন্য গুড সাইন। তো যাই হোক, ইনফ্লো হোক বা আউটফ্লো হোক, এর এফেক্টটা কিন্তু খুব একটা কোম্পানির হেলথের উপরে পড়ে না। কোম্পানির হেলথের উপরে এফেক্ট পড়ে কিন্তু ইনভেস্টিং ক্যাশ ফ্লো, অর্থাৎ ইনভেস্টিং অ্যাক্টিভিটিস থেকে যে ক্যাশ ফ্লো জেনারেট হয় সেটার থেকে। কি এই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস? ইনভেস্টিং অ্যাক্টিভিটিসটা কিন্তু ফিক্সড অ্যাসেট জেনারেট করে। কোনো কোম্পানির ফিক্সড অ্যাসেট জেনারেট হচ্ছে কিনা সেটা ইনভেস্টিং অ্যাক্টিভিটিস থেকে দেখে বোঝা যায়। এই অ্যাক্টিভিটিসগুলোর মধ্যে যেটা পড়ে সেটা হলো ফিক্সড অ্যাসেট পারচেস করা, কিছু ফিক্সড অ্যাসেট সেল করে দেওয়া, তারপর ধরুন ওয়ার্ক ইন প্রোগ্রেস, কিছু ক্যাপিটাল ইনভেস্ট করার দরকার পড়ে কিন্তু কাজটা শেষ হয় না, উপরন্তু মানে ইন টাইম কাজটা শেষ হলো না, বছর শেষ হয়ে গেল, ফিনান্সিয়াল ইয়ারটা শেষ হয়ে গেল, রিপোর্ট সাবমিট করতে হচ্ছে, তখন সেটা ইনভেস্টেড ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রোগ্রেস এই হিসাবে বিবেচনা করা হয়। তো এটাও একটা ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের মধ্যে পড়ে। এছাড়া আরো কিছু ইনভেস্টমেন্ট পারচেস করা যেতে পারে, অন্য কোথাও থেকেও ডিবেঞ্চার বা অন্য কোনো কোম্পানির শেয়ার ইত্যাদি ইনভেস্ট করা যেতে পারে। কোম্পানি কিছু ফিক্সড ডিপোজিট থাকতে পারে, রিজার্ভ থাকতে পারে, রিজার্ভ বাড়াতে পারে, এই ধরনের কিছু ইনভেস্টিং অ্যাক্টিভিটিস কিন্তু কোম্পানি থাকতে পারে বা ফিক্সড অ্যাসেট জেনারেট করতে পারে। এটা কিন্তু অরিজিনাল ফিনান্স স্ট্রাকচার দেখিয়ে দেয়, কোম্পানির অরিজিনাল ফিনান্স স্ট্রাকচারটা কি আছে, তার কারেন্ট রেশিও কিরকম, যে মনে করুন যে কাছে পিঠে যে সমস্ত ডিজাস্টারগুলো আসতে পারে সেই সমস্ত ডিজাস্টারগুলো যদি এসেই যায় তাহলে কিভাবে কোম্পানি সেটাকে ম্যানেজ করবে সেটা কিন্তু নির্ভর করছে এই ইনভেস্টিং অ্যাক্টিভিটিসটা কিরকম ধরনের হচ্ছে তার উপরে। ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের যে ওয়ার্কফ্লোটা রয়েছে সেই ওয়ার্কফ্লোটা কিন্তু পজিটিভ হতে পারে এবং নেগেটিভও হতে পারে। যদি পজিটিভ হয় তাহলে সেল অ্যাসেট বাড়তে পারে, মানে ইনফ্লো যদি পজিটিভ হচ্ছে মানে ইনফ্লো হচ্ছে, ক্যাশ ইনফ্লো হচ্ছে, ক্যাশ ইনফ্লো হচ্ছে মানে এটা ব্যাড সাইন, কারণ সে কোথার থেকেও না কোথার থেকেও তার অ্যাসেট, কোম্পানির যে অ্যাসেট ছিল সেই অ্যাসেটকে সেল করেছে, যে কোনো ধরনের অ্যাসেট হোক না কেন সেটাকে সে সেল করেছে এবং সেল করবার পর পজিটিভ ক্যাশ জেনারেট করতে পেরেছে।
এটা কিন্তু কোম্পানির হেলথের পক্ষে অত্যন্ত ব্যাড। হঠাৎ করে সামান্য পরিমাণ হলে ঠিক আছে, কিন্তু হঠাৎ করে যদি বেশি পরিমাণ ক্যাশ ইনফ্লো হয়ে যায় ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের থেকে, তাহলে আমাদেরকে খোঁজ করে দেখতে হবে কিন্তু যে কোথায় সেল অ্যাসেট তৈরি হয়েছে, যে যার ফলে ওই পকেটটাতে কিন্তু পজিটিভ ক্যাশ জেনারেশন হয়েছে। তো ক্যাশ ইনফ্লো মানে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস থেকে ক্যাশ ফ্লো যদি নেগেটিভ হয়, অর্থাৎ আউটফ্লোটা যদি বেশি হয়ে দিয়ে থাকে, তাহলে সে হয়তো অ্যাসেট পারচেস করেছে অথবা তার লায়াবিলিটিস কিছু কম করে নেবার চেষ্টা করেছে। এটা কিন্তু কোম্পানির ক্ষেত্রে গুড সাইন। তো এইভাবে মোটামুটি আমাদেরকে বুঝতে হয়। এবং ফার্স্ট এবং ফরমোস্ট সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, সেটা হলো ক্যাশ ফ্লো ফ্রম অপারেশন, বেসিক অপারেশন, অর্থাৎ সেলস অ্যান্ড অ্যানাদার অ্যাক্টিভিটিস। বা যেমন ধরুন সেলস হয়, সেলসটাকে জেনারেট করতে গেলে কস্ট অফ গুড সেলস এর একটা ব্যাপার রয়েছে, কাঁচা মাল কেনা বা অন্য লেবার পেমেন্ট করা ইত্যাদি সমস্ত কিছু যে ফ্যাক্টরসগুলো রয়েছে, সেই ফ্যাক্টরসগুলো কীরকম করে চলছে এর উপরে টোটাল ব্যাপারটা নির্ভর করে। তো এক্ষেত্রে মোটামুটি আমরা যেটা দেখতে পারি যে এটা কি করে, যে অরিজিনাল ক্যাশ ফ্লো, ইনভেস্টমেন্টের নয়, ফিনান্সিং এর নয়, অপারেটিং ক্যাশ ফ্লো যেটা জেনারেলি এটা তৈরি করে থাকে, সেটা হলো কি যে প্রফিট ফ্রম সেলস, যেটা আমরা বিক্রি করবার পরে যে সেলসটা পাই, সেই সেলসটা কিন্তু এটা ইনফ্লো তৈরি করে। বাদবাকি সমস্ত কিছু কিন্তু ডিরেক্ট সেলস থেকেই ইনফ্লো হয়। বাদবাকি সমস্ত কিছু যেমন ধরুন অ্যামাউন্ট রিসিভেবল, এটাও কিন্তু আউটফ্লো, মানে এটা পাবো কিনা এটার একটা ব্যাপার রয়েছে, ধার দিয়ে দিয়েছে কোম্পানি, এটা একটা আউটফ্লো, হিসেবের মধ্যে থাকে না। ইনভেন্টরিতে যদি পরিমাণটা বাড়ানো হয়, ইনভেন্টরিতে যদি কিছু তৈরি প্রোডাক্ট পড়ে রয়ে যেয়ে থাকে, তাহলে সেটা আউটফ্লোই ধরে নেওয়া হয়। অ্যামাউন্ট পেয়েবলস, কিছু কাঁচামালের পয়সা শোধ দেওয়া হয়নি, সেটাও আউটফ্লো হয়ে যায়। অ্যাডভান্স লোন কিছু নিয়ে ফেলেছে প্রোডাক্টটা তৈরির জন্য, এটাও আউটফ্লো হয়ে যায়। আদার ওয়ার্কিং ক্যাপিটাল আইটেমস যে সমস্ত কিছু, সেটাও আউটফ্লো হয়। এবং ট্যাক্স, সমস্ত কিছু আউটফ্লো হয়। শুধুমাত্র প্রফিট, সেলস জেনারেট করে যে সমস্ত প্রফিট পাওয়া গেছে, সেই প্রফিটটাকেই বলা যেতে পারে এক্ষেত্রে অপারেশনাল যে অ্যাক্টিভিটিস রয়েছে তার থেকে। অর্থাৎ এখান থেকে ক্যাপিটাল স্ট্রাকচার অরিজিনালি কিরকম হতে পারে সেই সম্পর্কে একটা আইডিয়া আমরা করে নিতে পারি যে অপারেটিং ক্যাশ ফ্লো থেকে। তো অপারেটিং ক্যাশ ফ্লো যদি পজিটিভ হয়ে যায়, তাহলে কিন্তু এটা একটা গুড সাইন, কারণ কোম্পানি প্রফিট জেনারেট করেছে এবং কোম্পানিতে ক্যাশ ইনফ্লো হয়েছে। আর অপারেটিং ক্যাশ ফ্লো যদি নেগেটিভ হয়ে যায়, তখন কোম্পানিতে আউটফ্লো বেশি হয়েছে এবং লস জেনারেট করেছে, এবং এটা কিন্তু কোম্পানির পক্ষে অত্যন্ত পরিমাণ ব্যাড। তার মানে রিজার্ভ কিন্তু আর কিছু থাকছে না, লস হলে কিন্তু কোম্পানির রিজার্ভ বলে আর কিছু থাকছে না। আর যদি প্রফিট হয়, তাহলে কোম্পানির রিজার্ভ ডে বাই ডে বাড়তেই থাকবে। তো এই সমস্ত কারণের জন্য আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্ট মোটামুটি অ্যানালিসিস করা উচিত, এবং ক্যাশ ফ্লো স্টেটমেন্টের মধ্যে এই সমস্ত বিষয়গুলো থাকে যেগুলো ডিটেইলি আমরা খুঁটিয়ে স্টাডি করে নিতে পারি। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।